পরিপাকতন্ত্র মানুষের খাবার খাওয়ার পরে সেই খাবারটা হজম হয়ে একদম মল হওয়া পর্যন্ত সম্পূর্ণ যে প্রসেসটার সাথে যুক্ত সেই প্রসেসটা হচ্ছে পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকলেই বেশ কিছু রোগ সম্পর্কে ভালো ধারণা রাখা যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, বদহজম, পাইলস, অ্যানাল ফিসার কিংবা কোষ্ঠকাঠিন্যর মতো যে সমস্যাগুলো আছে এটা সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পাবেন। সবথেকে মজার বিষয় হচ্ছে আমাদের পেটে প্রায় 30 ফিটের মতো লম্বা নালী থাকে, যা কিনা একটা বাসের সমান। তো আজকের এই ভিডিওতে আমরা পরিপাকতন্ত্র সম্পর্কে একদম 3Dতে ডিটেলস ভিউতে দেখার চেষ্টা করব। তো আমি সুজন আছি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন কুসংস্কার দমন কমিশন। তো পরিপাকতন্ত্রের সর্বপ্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের মুখ। কমার বিষয় এটা সবাই জানেন, এটা বিস্তারিত বলার কিছু নেই। তারপর বলি, পরিপাকতন্ত্রের সর্বপ্রথম যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে আমাদের দাঁত। দাঁত খাবারগুলোকে কেটে কেটে ছোট করে দেয়। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে খাবার খাওয়ার সময় আপনি খাবারগুলোকে যত ক্ষুদ্র করে কেটে দিতে পারবেন, মানে দাঁত দিয়ে যত ক্ষুদ্র করে কেটে দিতে পারবেন, হজম প্রক্রিয়া তত বেশি সহজ হয়ে যায়। দাঁতের সাথে সাথে আমাদের এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে লালা। আমাদের জিহ্বার আশেপাশে বা গলার আশেপাশে বেশ কয়েকটি লালা গ্রন্থি থাকে। এর মধ্যে থেকে বেশ কিছু এনজাইম এসে এই খাবারটাকে আঠালো করে এবং পিচ্ছিল করে দেয় যেন সেটা গিলতে সুবিধা হয়। দ্বিতীয়ত যে অংশটা আছে সেটা হচ্ছে গলবিল এবং খাদ্যনালী, ফ্যারিংস এবং ইসোফেগাস। এটা হচ্ছে একটা সরু নালী। সাধারণত এই নালীর মাধ্যমেই খাবারটা আমাদের স্টোমাকে বা পাকস্থলীতে প্রবেশ করে। তো একটা কথা বলে রাখা ভালো যে অনেকে মনে করে যে পাকস্থলীর মুখের মধ্যে কোনো ঢাকনা বা গেট থাকে যা খাবারকে উপরে আসতে দেয় না, কিন্তু মূলত এখানে কোনো ধরনের কোনো গেট থাকে না। এটা একটা সরু নালী। আপনি খাবার খাওয়ার পর সরাসরি সেটা আপনার পাকস্থলীতে চলে যায়। খাবারটা যেন উপরে চলে না আসে তার জন্য আমাদের এখানে কিছু ইনভলেন্টারি মাসেল থাকে যারা কিনা অটোমেটিক এই প্রসেসটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে অঙ্গ সেটা হচ্ছে আমাদের পাকস্থলী বা স্টোমাক। প্রথমত খাবার খাওয়ার পর স্টোমাকে গিয়ে আমাদের খাবারগুলো জমা হয় এবং এখানেই সর্বপ্রথম হজম প্রক্রিয়া শুরু হয়। সাধারণত এখানে গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হয়। এর মধ্যে অন্যতম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিড সাধারণত খুবই শক্তিশালী। খাবারের সাথে কোনো ধরনের কোনো জীবাণু প্রবেশ করলে এই অ্যাসিডটা গিয়ে সেই জীবাণুকে মেরে ফেলে। শুধুমাত্র জীবাণু মেরে ফেলাই এই অ্যাসিডের কাজ নয়, একই সাথে এটি খাবার ভাঙা এবং খাবার থেকে ভিটামিন এবং খনিজকে আলাদা করে শরীরে শোষণ উপযোগী করে থাকে। আর সাধারণত এই অ্যাসিডটা আমাদের পাকস্থলীতে গ্যাস্ট্রিক বা আলসারের সৃষ্টি করে থাকে। আলসার সাধারণত হচ্ছে একটি ঘা। স্টোমাক বা পাকস্থলীর গায়ে মিউকাসের আলাদা একটা আবরণ দেওয়া থাকে যা কিনা আমাদের পাকস্থলীকে অ্যাসিডের হাত থেকে রক্ষা করে। এটা একটা ন্যাচারাল সুরক্ষা স্তর। কিন্তু বাজে খাদ্য অভ্যাসের কারণে, মানে অতিরিক্ত মাত্রায় ভাজা পোড়া বা হাবিজাবি খাবার গ্রহণ করার কারণে আমাদের এই সুরক্ষা স্তরটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর পাকস্থলীতে শুধু অ্যাসিডই সিক্রেশন হয় না, অ্যাসিডের সাথে সাথে আরও বেশ কিছু এনজাইমও যুক্ত হয় যারা কিনা হজম প্রক্রিয়ায় সাহায্য করে থাকে। এরপরে গুরুত্বপূর্ণ যে অংশটি আছে সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। নাম ক্ষুদ্র হলেও এটা মূলত সাইজে অনেক বড়। এর দৈর্ঘ্য প্রায় 20 থেকে 23 ফিট পর্যন্ত হতে পারে। আর এটি হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। মূলত এখানেই খাবারের হজম এবং মূল শোষণটা ঘটে থাকে। ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনের মোট 3টা পার্ট থাকে। সর্বপ্রথম যেই পার্টটা থাকে সেটা হচ্ছে ডিউডেনাম। এই ডিউডেনামে আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ 3টা জুস যুক্ত হয়। এর মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে লিভার থেকে আসে পিত্তরস বা বাইল। সাধারণত কোনো কারণে যদি আপনার লিভার ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে পিত্তরস আসা বন্ধ হয়ে যায় বা কমে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে খাবার হজম হতে বেশ সমস্যা তৈরি করে, মানে খাবার ঠিকঠাক মতো হজম হয় না। এরপরে যেই গুরুত্বপূর্ণ জুসটা যুক্ত হয় সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস থেকে আসা প্যানক্রিয়েটিক জুস। এই প্যানক্রিয়াস সাধারণত ইনসুলিন তৈরি করে যা কিনা আমাদের শরীরে শর্করা ভাঙতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি কোনো কারণে প্যানক্রিয়াস পরিপূর্ণ ইনসুলিন তৈরি করতে না পারে বা একেবারেই বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার এক্সটার্নালি ইনসুলিন নিতে হয়। এরপরে বেশ কিছু জুস আমাদের শরীরে যুক্ত হয় যেটাকে বলা হয় ইন্টেস্টাইনাল জুস। এখানে যেই জিনিসগুলো থাকে সেটা হচ্ছে মাল্টোজ, সুক্রোজ, ল্যাকটেজ, পেপটাইডস।
সাধারণত এই অংশেই শরীরের সমস্ত ধরনের খাবার ভেঙে যায়। কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয়, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয় এবং ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লাইসেরলে রূপান্তরিত হয়। ক্ষুদ্রান্তের বাকি যে দুইটা পার্ট থাকে সেটা হচ্ছে জেজোনাম এবং ইলিয়াম। এই অংশটা হচ্ছে আমাদের শরীরের অ্যাবজর্পশন জোন, মানে এখানে খাবার থেকে যত নিউট্রিয়েন্ট আছে সেটাকে অ্যাবজর্ব করা হয় এবং রক্তে প্রেরণ করা হয়, এবং রক্ত গিয়ে আমাদের সমস্ত বডিতে বা সমস্ত কোষে গিয়ে এই খাবারটাকে বা এই নিউট্রিয়েন্টগুলোকে পৌঁছে দিয়ে আসে। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত। নামে বৃহৎ হলেও এটা মূলত ক্ষুদ্র। সাধারণত এর দৈর্ঘ্য হচ্ছে 5 থেকে 6 ফিটের আশেপাশে। এই অংশটুকু যদি একটু মনোযোগ দিয়ে দেখেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কোষ্ঠকাঠিন্য, পায়খানা শক্ত হয়ে যাওয়া কিংবা পায়খানার রাস্তায় রক্তটা আসলে কোথা থেকে আসে। বৃহদন্ত্রে সাধারণত কোনো ধরনের কোনো হজম প্রক্রিয়া শুরু হয় না। এখানে মূলত মল তৈরি হয় এবং মল থেকে শেষবারের মতো পানি এবং লবণকে শোষণ করে নেওয়া হয়। সাধারণত এই অংশে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে যারা কিনা ভিটামিন কে এবং ভিটামিন বি এর মতো গুরুত্বপূর্ণ ভিটামিনকে তৈরি বা সংশ্লেষণ করে, এবং সমস্ত অ্যাবজর্পশনের শেষে মল তৈরি হয় বা পায়খানা তৈরি হয়। তো এইখানে যে জিনিসটা বলতে নিচ্ছিলাম যে আমাদের পায়খানা শক্ত হয়ে যাওয়া কিংবা পায়খানার সাথে রক্ত আসাটা আসলে কিভাবে ঘটে সেই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। সাধারণত এই অংশটাতে খাবার থেকে মানে শেষবারের মতো যে পানিটুকু আছে সেটাকে শরীর শুষে নেওয়ার চেষ্টা করে। এখানে যে জিনিসটা এনশিওর করা জরুরি যে খাবারের সাথে যদি পরিমিত পানি পান করেন এবং ফাইবারযুক্ত খাবার গ্রহণ করেন, সেটা আপনার খাবারকে পিচ্ছিল রাখতে সাহায্য করে এবং নরম রাখতে সাহায্য করে, যা কিনা সহজে আপনার শরীর থেকে বের করে দিতে পারে। কিন্তু খাবারে যদি পর্যাপ্ত পরিমাণ ফাইবার না থাকে বা পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে, সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাটা আসলে দেখা দিয়ে থাকে। এবং সবার শেষে যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যানাল ক্যানাল এবং অ্যানাস। এই অংশটাতে আরও কিছু সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে পাইলস এবং অ্যানাল ফিশার। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি পরিমিত পানি এবং ফাইবারযুক্ত খাবার গ্রহণ করেন সেক্ষেত্রে অ্যানাল ফিশার কিংবা পাইলসের মতো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। তো তো যদি ভিডিওটা কারোর কাছে ভালো লাগে সেক্ষেত্রে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকতে পারেন। তাছাড়াও কারো যদি স্পেসিফিক টপিকে ভিডিওর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সম্পর্কে ভালো মতো ঘেঁটে ভিডিও তৈরি করার জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।